ঈশান, না ঈশান, ঈশান তোকে আজকে আমার কথা শুনতেই হবে। ঈশান, ঈশান তোকে আমার কথা শুনতেই হবে। ঈশান, এখানে কোনো সিন ক্রিয়েট করার দরকার নেই। আমার এসব ভালো লাগছে না। ঈশান, তোর সাথে কথা বলা তো দূর, তোর মুখ দেখতে চাই না আমি। ঈশান, ঈশান, চলো। ঈশান, ঈশান প্লিজ আমার কথা। আমি আর্টিকেল পোস্ট করিনি, আমি ননদের আঙ্কেলকে মারিনি। আমি নিজে ওনারের কাছে গিয়েছিলাম শিমলা এই আর্টিকেলটা বন্ধ করার জন্যে। 12 দিন হয়ে গেল এইভাবেই পড়ে আছে মেয়েটা, না কিছু খায় না কিছু করে, না কোনো খেয়াল আছে। আমি ওর এই অবস্থা সহ্য করতে পারছি না, শুধু দৌড়ে বেড়াচ্ছে, কখনো ঈশানের সাথে কথা বলতে, কখনো ওর বাড়ির লোকদের সাথে কথা বলতে, কখনো পুলিশ স্টেশনে যায়। নিজের কথা তো ভুলেই গেছে মেয়েটা। জানি না উপরওয়ালা ওর কি পরীক্ষা নিতে চাইছেন। খুব চিন্তা হচ্ছে নম্রতাকে নিয়ে। আমার ব্যাপারে ওরা কিছুই ভাবছে না, আর এদিকে যে আমার বিয়েটা আটকে গেল। তুমি চিন্তা করো না, কাল রণধীরের কাজ, তারপর আমি ঈশানের সাথে কথা বলবো। আমার বাবার গায়ে হাত দিবি না, আমি চাই না তোকে আর। আমি আর্টিকেলটা পাবলিশ করিনি ঈশান। ওনার আত্মা শান্তি পাক, যেখানেই থাকুন উনি শান্তিতে থাকুন। ওপরওয়ালার কাছে এটুকুই প্রার্থনা, ইহকালের পরে পরকালেও যেন উনি অনন্ত শান্তি লাভ করেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেন পরম শান্তি লাভ করেন। আরে কি হলো? মা, দিদি, চল। তুমি ঠিক আছো? ভেঙে পড়ো না মম, তোমাকে আরো শক্ত হতে হবে। রেণুকা দেবী নিজেকে সামলান, নিজের জন্য না হলেও সন্তানদের মুখ চেয়ে অন্তত। এখনো তো আপনাকে মল্লিকার বিয়েটাও দিতে হবে। রেণুকা দেবী নিজেকে সামলান, নিজের জন্য না হলেও সন্তানদের মুখ চেয়ে অন্তত। এখনো তো আপনাকে মল্লিকার বিয়েটাও দিতে হবে। কেউ এটা ভাবতেও পারেনি যে রণধীর এইভাবে আমাদের কাঁদিয়ে চলে যেতে পারে।
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমি সর্বদা আপনাদের পাশেই আছি। আর মল্লিকার কথা যদি বলেন তাহলে বলি, ওকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, কেননা ওর দায়িত্ব এখন আমাদের। কারোর আর চক্ষু লজ্জা নেই দিদি। নিজের বদনামের ভয়ে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু দেখুন কেউ ওর পিছু ছাড়ছে না। না নিজেরা ভুলবে না অন্যকে ভুলতে দেবে। হ্যাঁ, আর আমরা লোকেদের ব্যাপারে ভাবতে যাবই বা কেন? আর তোমাদের দুজনকে একা ভাবার কোনো প্রয়োজন নেই, আমি আছি তোমাদের সঙ্গে। থ্যাঙ্কস। রেণুকা দেবী, প্লিজ আপনি অদিত আর মল্লিকার বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করবেন না। আমরা আছি তো, সব সামলে নেব। আর আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। আর আপনি যদি বিয়ের ডেটটা পিছিয়ে দিতে চান তাহলে দিদি, এখন থেকে সব দায়িত্ব ঈশানি বুঝে নেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আন্টি, এই বিয়েটা ক্যান্সেল হবে না। ওদের বিয়েটা বাবা যেমন চেয়েছিল তেমনিই হবে। মল্লিকার বিয়ের আগে আমি বাবাকে কখনো এত আনন্দে দেখিনি, কখনো না। আমি বাবাকে বেঁচে থাকাকালীন অনেক সুখ তো দিতে পারিনি, কিন্তু আমি এইটুকু জানি যে এই বিয়েটা হলে বাবার আত্মা শান্তি পাবে। তুমি আর বাবা একসাথে যেভাবে বিয়েটা প্ল্যান করেছিলে, বিয়েটা ঠিক সেভাবেই হবে। তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেবো? কখনো না। হ্যাঁ, এটা কি করে হতে পারে? কদিন আগে বাড়িতে একজন মারা গেছে আর এখন বিয়ে? আমি পুরোহিতের সাথে কথা বলেছি, উনি বলেছেন আজকের কাজের পর সবকিছু নর্মাল হয়ে যাবে। এই সবকিছু আমি বাবার খুশির জন্য করছি। আপনারা প্লিজ মল্লিকা আর অদিতের বিয়ের ডেট ফিক্স করুন। থ্যাংক ইউ ওপরওয়ালা, তাহলে আমার বিয়েও খুব তাড়াতাড়ি হবে। চলে এসেছে আমার ফোন, ভালো করে কথা বলো। হ্যাঁ বলুন। ও গুড জব। বিয়েটা তো হওয়ারই ছিল, বাট গুড নিউজটা হলো যে তাড়াতাড়ি হচ্ছে। ভালো কথা। অ্যান্ড বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। যাক, ভালোই হয়েছে। একটা সমস্যা তো মিটলো। এত কষ্ট করে যে আমি প্যাকিং করেছি সেটা অ্যাটলিস্ট নষ্ট হলো না। সকল মহাশয় মহাশয়াকে জানানো হচ্ছে, কানাডা থেকে জ্যাজ গ্রামে ফিরছে নিজের মেয়ে নূরের বিয়ের অনুষ্ঠানে। ও, কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমায় আমার মিষ্টি মেয়েটাকে পটাতে হবে। হ্যালো সোনা। ইয়েস মম। শপিং করছো বুঝি? তোমার যা কিনতে ইচ্ছে করে, যা ভালো লাগে সব কিনে নিও, কিন্তু আজকের সন্ধ্যাটা মায়ের সঙ্গে। আজ আমরা তোমার ফেভারিট জায়গায় যাব পার্টি করতে। ওকে? ওকে মম। আজ সন্ধেবেলা তোমার ছোট ম্যাডাম আর আমি একটা পার্টিতে যাচ্ছি, আমাদের জন্য হ্যাপেনিং ড্রেস বের করে রেখো। ওকে? ওকে ম্যাম। আর আমি 2 দিন পরে ইন্ডিয়া যাচ্ছি। ছোট ম্যাডামের খুব ভালো করে খেয়াল রেখো, ওর যেন কখনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম না হয়। আর হ্যাঁ, সেক্রেটারিকে বলো আমার টিকিটটা যেন আমাকে মেল করে দেয়। ওকে ম্যাম।
পুরো 16টা বছর আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম বাবা, শুধুমাত্র তোমার জন্যে। কিন্তু এবার আমি ফিরে আসছি। আগে তনু ছিল যে আমার জীবনটা অভিশপ্ত করে দিয়েছিল, আর এখন তনুর ওই মেয়েটা, সরি, তনুর ওই দত্তক নেওয়া মেয়ে নম্রতা যে আমার মেয়ে নূরের জীবনটাকে অভিশপ্ত করে তুলছে। কিন্তু আমি এটা হতে দেব না, আর কাউকে আমি আমার মেয়ের সুখের রাস্তার পথে কাঁটা হতে দেব না। আসছি আমি ফিরে, এবার আরে নূর, আমি তো খুব খুশি। বিয়ের কথা শুনে এত হাসি। না মামি, আমি শুধু এটা ভেবে খুশি হচ্ছিলাম যে বাড়িতে বিয়ে লাগছে, এবার বাড়ির পরিবেশটা বদলে যাবে। নইলে এমন মনে হচ্ছিল যেন আমাদের বাড়িতেই কেউ মারা গেছে। নম্রতাকে এত কষ্ট পেতে দেখলে ভালো লাগে না তো। সত্যি বলেছো, সারা দিন ওর ওই কাঁদো কাঁদো মুখ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। যার যাওয়ার সে তো চলে গেছে, তাই না? আর ও জানি না কি প্রমাণ করতে চায়। তুমি জানো নূর, কাকা কাকিমার সামনে তো কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, যাতে ওরা গিয়ে ঈশানের হাত ধরে পায়ে পড়ে নাক্ষত দিয়ে ক্ষমা চায়, আর ঈশান ওর সমস্ত দোষ ভুলে গিয়ে ওকে আবার ক্ষমা করে দেয়। আর দেখো, আমার কথা মিলিয়ে নিও, এখনো ওখানেই আছে ঈশানের বাড়ির সামনে। হে ওপরওয়ালা, আমি ঈশানের থেকে এত বড় একটা কথা লুকালাম। যদি আমি না লুকাতাম তাহলে হয়তো এইসব হতোই না। প্লিজ আমাকে কোনো রাস্তা দেখাও ওপরওয়ালা। আমি এমন কি করতে পারি যাতে ঈশান বুঝতে পারে যে আমি এই আর্টিকেলটা পাবলিশ করিনি। থ্যাংক ইউ সো মাচ ওপরওয়ালা, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে। ঈশান, আমরা দুজন এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি তোকে কোনো মিথ্যে বলবো না, আর তুইও আমাকে এতটা ঘেন্না করিস না। একবার আমার কথাটা তো শোন। কিচ্ছু করিনি আমি ওই আর্টিকেলটা পোস্ট করিনি। ঈশান, আমি তোকে আর তোর পুরো ফ্যামিলিকে খুব ভালোবাসি। একজন রেসপন্সিবল জার্নালিস্ট হওয়ার দরুন আমি কোনো দিন কনফার্ম না করে কিচ্ছু পাবলিশ করি না। আর এটা তো তোর আর তোর বাবার ব্যাপার ছিল। তোর মনে হয় যে আমি এই কাজটা করব? ঈশান, আমি এমন কোনো কাজ করিনি যে তুই আমাকে এতটা ঘেন্না করবি। একবার আমার কথাটা তো শোন। কি বলবি তুই? আর কার সাথে কথা বলবো? তার সাথে যে আমার বাবার মৃত্যুর কারণ? তার সাথে কথা বলবো যে আমার ফ্যামিলির সব আনন্দ কেড়ে নিয়েছে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য? স্বপ্ন? কোন স্বপ্ন? একটা সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার স্বপ্ন। এটাই তো তোর স্বপ্ন ছিল, পূরণ হয়েছে? আমার বাবার জীবনের বদলে স্বপ্ন পূরণ করলি। আমি জানি মিস্টার অদিতকে ওইভাবে ক্রস কোয়েশ্চেন করার জন্য না আমার বস তো খুব রেগে আছে। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, যদি মাম্মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমার উপর খুব প্রাউড ফিল করতেন। জিজ্ঞেস কর কেন? কেন? কারণ আমি ভয় না পেয়ে আমার দায়িত্ব পালন করেছি, আর আমি সব সময় এইটাই করতে চাই। কেন বলতো? কেন? কারণ
কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। আরে আমিও তো এটাই চাই আমার ডাকাত রানী, যে সত্যের জন্য তুই সবার সাথে লড়াই কর। দেখ, এক্সাম্পল সেট করতে গেলে না প্রথমে সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট, আচ্ছা, আর সেটাই আমি করতে চাই। কিন্তু সেইটা করার জন্য আমার চাই দারুণ স্টোরি, ব্রেকিং নিউজ, যেটা আগুন লাগিয়ে দেবে। পুলিশ থেকে মিডিয়া পর্যন্ত, পলিটিশিয়ানসদের করিডর পর্যন্ত ভূমিকম্প নিয়ে আসবে। ব্যাস একটা এমন স্টোরি বা একটা এমন আর্টিকেল বা একটা এমন রিপোর্ট, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। একদম ঠিক বলছিস। শুধু একটা দারুণ স্টোরি পেয়ে যা, তারপর তুই হয়ে যাবি রাতারাতি জার্নালিস্ট স্টার। মনে পড়লো আমি কতবার জানার চেষ্টা করেছি যে প্রবলেমটা কি? মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম? কি হলো, তুই ঠিক আছিস? সরি ঈশান, আমি একটা টাফ অ্যাসাইনমেন্টে কাজ করছি আর খুব স্ট্রেসড আছি, আর ওটা ডেডলাইনও এসে গেছে। প্রত্যেকবার অজুহাত দিয়েছিস। কাজের প্রেশার আছে, এটা এমন একটা প্রজেক্ট ঈশান যেটা আমার কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। তুই এসে তো বলতে পারতি প্রবলেমটা কি ছিল, কিন্তু তুই বলিসনি। জানিস কেন? আমি তো সফলতার রাস্তায় বাধা হতাম, তোকে পেছনে টানতাম। এই জন্য এইসব কি বলছিস? ঠিক বলছি নম্রতা, তুই তো এটাই ভেবেছিলি তুই রাতারাতি স্টার জার্নালিস্ট হয়ে যাবি, এই খবর করে তোর কেরিয়ার ভালো হয়ে যাবে। তোর জন্য তোর কেরিয়ার, তোর স্বপ্ন বেশি ইম্পর্টেন্ট। ঈশান ইম্পর্টেন্ট না। তুই আমার কাছে ইম্পর্টেন্ট, এইসব কি বলছিস? না রে না, আমি ইম্পর্টেন্ট না, আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট না, না আমার মৃত বাবা ইম্পর্টেন্ট। আর কোন সত্যির কথা বলছিস তুই? কোনটা সত্যি? এই কাজের জন্যই তো গেছিলি সিমলা, এই অ্যাসাইনমেন্টটাই তো সিমলা গিয়ে কমপ্লিট করেছিলি না তুই? আমায় বলিসনি কেন? আর এখন এখানে দাঁড়িয়ে উপরওয়ালার সামনে আমার থেকে সত্যি শুনতে চাস? Shame on you. And by the way, congratulations. স্টার জার্নালিস্ট হয়ে গেছিস, বড় ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই সাকসেস স্টোরিতে আমার বাবার মৃত্যু জড়িয়ে আছে, আর সব সময় থাকবে। ঈশান, ঈশান, আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান প্লিজ প্লিজ আমার কথাটা তো শুনে নে। ঈশান, তোকে আমার কথা বিশ্বাস করতেই হবে। হ্যাঁ আমি সিমলা গিয়েছিলাম, হ্যাঁ আমি মিথ্যে বলেছি, হ্যাঁ আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এই কারণে নয় যে আমি একজন সাকসেসফুল জার্নালিস্ট হব, বরং এই কারণে যে আমি তোর আর তোর ফ্যামিলির ব্যাপারে কেয়ার করি। আমি চাইনি যে মল্লিকার বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। তুই করিসনি? কে করেছে? কে করেছে বল?
তুই কাজ করছিলি এই আর্টিকেলটাতে। যাবতীয় ফাইল তোর ল্যাপটপে ছিল, পাসওয়ার্ড প্রোটেক্টেড। কেউ ওটা দেখতে পেত না। না অন্য কেউ ছিল তোর সাথে কাজ করছিল? কেউ ছিল না। আছে কোনো উত্তর? নেই। তুই আমার বাবার জীবন নিয়ে নিচ্ছিস নম্রতা। ওই আর্টিকেলটা ওনাকে সুইসাইড করতে বাধ্য করেছে। উনি সুইসাইড করার লোক ছিলেন না, কখনো না। আর কি মনে করিস আমরা আগের মতো হয়ে যাব? আগের মতো ভালোবাসা, আগের মতো সবকিছু? না, হতে পারে না। কেন আসিস তুই আমার সামনে? কেন প্রমাণ করতে চাস তুই এই সব কিছু করিসনি? চাই না, আমার কিচ্ছু চাই না। তুই আমার সাহায্য করতে চাস তো? প্লিজ প্লিজ আমার থেকে দূরে থাক। বাবাও এটাই চাইতো। তখন যদি শুনতাম তাহলে বাবা আজকে এখানে থাকতো। মিস নম্রতা সিং, আমাদের মধ্যে আর কিছু নেই। যা ছিল আমি আমার বাবার চিতায় জ্বালিয়ে দিয়েছি। তোকে আমার জীবনে চাই না, একদম চাই না। তুই জানিস কেন এসেছিলাম? উপরওয়ালার কাছে চাইতে এসেছিলাম আমায় যেন তোর মুখ দেখতে না হয়, আর যদি দেখতেও হয় উনি যেন শক্তি দেন যে তোকে দেখেও আমি না চিনতে পারি। এই স্টোরিতে তুই কাজ করছিলি, যাবতীয় ফাইল তোর ল্যাপটপে ছিল, পাসওয়ার্ড প্রোটেক্টেড। কেউ ওটা দেখতে পেত না। তাহলে কে করলো? ঈশান ঠিকই বলেছিল, আর্টিকেলের সব ফাইল তো আমার ল্যাপটপে ছিল, আর ল্যাপটপের পাসওয়ার্ড আমি। নম্রতা, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর হাতে? এটা কি হলো? আরে হাতে কেটে গেল কি করে? তুই ঠিক আছিস? বস, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। দাঁড়া এক সেকেন্ড। বল তুই কেন চুরি করেছিস? কারণ ওই কালের দুলটা তোকে তোর ঈশান দিয়েছিল, আর আমি তোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। এটা হলো আমার চ্যালেঞ্জ। কি হয়েছে? কি অবস্থা হয়েছে তোর? কি করে লাগলো এটা? নম্রতা, কি হয়েছে? আরে ভুল করে ফেলেছিস, ঠিক আছে। সারাক্ষণ এই একই ভুলের কথা ভাবতে থাকবি? নিজের জীবনটাকে শেষ করে দিবি? এবার এই অপরাধ বোধ নিয়ে তুই সারা জীবনটা কাটাবি? আমি কোনো দোষ করিনি। এইরকম ভুল আমি করতেই পারি না। তো তোর কি মনে হয় যে কে করেছে? কেউ যে আমার ল্যাপটপের পাসওয়ার্ড জানে, যে এই আর্টিকেলটা আপলোড করেছে, এমন কেউ যে আমার সাথে আমার রুম শেয়ার করে। এসব নম্রতা কি বলছে? ও আবার জানতে পেরে যায়নি তো? নম্রতা, তুই এসব কি বলছিস? আমি তো তোর সাথে রুম শেয়ার করি, তুই আমাকে সন্দেহ করছিস? আমি সন্দেহ করছি না, আমি 100% শিওর এই কাজটা তুই করেছিস। মল্লিকা আমাকে বারবার বুঝিয়েছিল যে নম্রতা, তুই নূরের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করিস না, নূরকে এত ভরসা করিস না, ও তোর আর ঈশানের ভালোবাসাটাকে হিংসে করে। আমি ওর কথা একবারও বিশ্বাস করিনি। কেন জানিস তো? কারণ আমি বলতাম নূর তো আমার ছোট বোন, নূর আমার কেয়ার করে। কিন্তু না, আজকে আমি না নূরের আসল চেহারাটা দেখতে পেয়েছি। আরে কি আসল রূপ? আমি করেছিটা কি? এই আর্টিকেলটা তুই ছাড়া না আর কেউ আপলোড করতে পারে না। নম্রতা,
এটা তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস কত বড় দোষ তুই আমার ঘাড়ে চাপাচ্ছিস? আমার কোনো আইডিয়া ছিল না যে তুই কোন প্রজেক্টে কোন আর্টিকেলের ওপর কাজ করছিলি। তোর এই ফালতু কথা বন্ধ কর। আমি নিজে তোকে বলেছিলাম যে আমি একটা সেনসিটিভ টপিকের ওপর একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাচ্ছি, আর আমার ল্যাপটপের পাসওয়ার্ড তো তুই এমনি জানিস। আরে না নম্রতা, আমি কি করে জানবো তোর ল্যাপটপের পাসওয়ার্ড কি? তোর মাথা ঠিক নেই, যা খুশি তাই বলছিস। ও জাস্ট শাট আপ। তুই না আমার সাথে রুম শেয়ার করিস তুই নূর। তুই খুব ভালোভাবে জানিস কি করছি, কার সাথে কথা বলছি, আর কি প্রজেক্টের ওপর কাজ করছি। বল নূর, তুই কেন করেছিস? বল তুই এটা কেন করেছিস? আমি মানছি যে তুই খুব চিন্তিত আছিস আর টেনশনে সবাই বুদ্ধি হারিয়ে ফেলে। রণধীর আঙ্কেলের মৃত্যু তোকে খুবই কষ্ট দিয়েছে। আমি জানি যে ঈশান তোর সাথে কথা বলছে না। মল্লিকা তোর বেস্ট ফ্রেন্ড, সেও তোর সাথে কথা বলছে না। কিন্তু নম্রতা, আমি তোর বোন, আমি এরকম কেন করব? আমার কথা শোন, তুই বস, একবার কামলি আমার কথাগুলো বন্ধ শোন। কর তোর এই ড্রামা। সত্যি সত্যি বল নূর, তুই কেন এটা আপলোড করেছিস? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? কেন বারবার একই কথা বলছিস? নম্রতা, আমি কিচ্ছু করিনি। আমি কেন করব? আমি ল্যাপটপের পাসওয়ার্ড জানি না, আমি আর্টিকেলের ব্যাপারে কিছু জানতাম না। আমি তোর বোন নম্রতা, আমি কেন করব? এক্সকিউজ মি। মিথ্যে বলা আর মিথ্যে সাজিয়ে বলা তোর অভ্যেস। মনে নেই কিভাবে তুই ঈশানের দিদার কানের দুল চুরি করেছিলি? তুই গিয়ে দিয়ে দিয়েছিলি জুয়েলারকে বন্ধক রাখার জন্য। আরে হয়ে গেছিল একবার ভুল নম্রতা। হ্যাঁ, যখন একবার ভুল হয়ে গিয়েছিল তখন আরেকবার তো ভুল করতেই পারিস। ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়ার ছিল শুধু, এই কাজটা তো কোনো ব্যাপারই নয় নূর। আরে নম্রতা প্লিজ, রণধীর আঙ্কেলের মৃত্যুর অপবাদ আমাকে দিস না তুই। আমি কি পাবো এসব করে? তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। এটা হলো আমার চ্যালেঞ্জ। তুই চ্যালেঞ্জ করেছিলি না নম্রতা? তুই আমাকে আর মল্লিকাকে চ্যালেঞ্জ করেছিলি না? তুই দেখাবি যে আমার নম্রতা। পার্টনাররা পারফেক্ট নয়। নম্রতা। হয়ে গেছে না তোর চ্যালেঞ্জ পুরো? আমার লেহেঙ্গা। ঈশানের মান সম্মান নষ্ট। নম্রতা, ভেঙে এসব তুই দিয়েছিস কি আমার করছিস, relation। নম্রতা? ছেড়ে দে নম্রতা, এটাকে। আমার লেহেঙ্গা ছাড়। তুই জানিস তোর এই কাজের জন্য একটা সুন্দর হাসি খুশি পরিবার নষ্ট হয়ে গেল। তুই শেষ করেছিস। আমি তো আজকে কেটে ফেলবো। ছেড়ে দে নম্রতা, এটাকে। নম্রতা, তোর কি হয়েছে? হ্যাঁ, একটা কথা বারবার বোঝাচ্ছে, তুই বলেই চলেছিস আমাকে। ব্যাস, এবার অনেক হয়েছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর হবে নাই বা কেন? সবাই আমার ওপর সেই দোষটা চাপাচ্ছে যেটা আমি কখনো করিনি। আর যাকে আমি এতটা ভালোবাসি সেই যখন কষ্টে থাকে তখন কেমন লাগতে পারে আমার? দেখ নূর, সত্যিটা বল, না হলে কিন্তু আমি তোর লেহেঙ্গাটা কেটে দেবো। কি বিপদে পড়লাম আমি। ভাব নূর, তাড়াতাড়ি কিছু একটা ভাব। নম্রতা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে কেন বলবো? আমি কেটে নম্রতা, দেবো। নম্রতা, আমার লেহেঙ্গাটা ফেরত দে। এটা আমার মেহেন্দিতে তুই যদি পরা আমাকে না লেহেঙ্গা। বলিস না, আমি কিন্তু নিচে গিয়ে সবাইকে বলে দেবো। তখন বলতেই হবে তোকে। ঠিক আছে, তুই বলে দে, তোর যা ইচ্ছে তাই বলে দে। ঠিক আছে, তুই আমাকে আমার লেহেঙ্গা ফেরত দে। দাদু, নূর, দিদা, নম্রতার মাথা খারাপ হয়ে গেছে। ও আমার লেহেঙ্গা নষ্ট করে দিতে চায়। দিদা ভুলভাল দোষ দিচ্ছে আমাকে। আমি এইসব কিচ্ছু বলিনি নূর। এবার তোর কাজের জন্য ঈশানের বাবার এই অবস্থা হয়েছে। মল্লিকার ঈশানের মাথার ওপর থেকে বাবার হাত উঠে গেছে, আর ওরা আমায় বিশ্বাসঘাতক ভাবে, আমায় অপরাধী ভাবে। সব তোর জন্যে। দিদা, দেখো এসব কি বলছে। হয়েছেটা কি? বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? বলবি তো। আমাকে ভুলভাল দোষ দিচ্ছে। ও বলছে আর্টিকেলটা আমি পাবলিশ করেছি। নূর, এবারেও যদি মিথ্যে কথা বলেছিস না তাহলে কিন্তু আমি তোর বাচ্চাদের মতো ঝগড়া করছিস। চুপ কর। ওকে জিজ্ঞেস করো ও কি করেছে। চুপ করো নম্রতা, চুপ। যা মুখে আসছে তোমার, তুমি তাই বলে যাচ্ছ। কিছু হয়নি, তুমি বলো তো নূর, কি হয়েছে? কি হয়েছে বলো। দিদা, ও বলছে আর্টিকেলটা আমি পাবলিশ করেছি। ছি 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 নম্রতা, তোমার কি একটুও লজ্জা নেই? আরে তোমার বোন হয়ও। তুমি কি জানো ও তোমার পিছনে আমাকে কি বলে? মামি, আমার খুব খারাপ লাগছে, আমি কিচ্ছু করতে পারছি না। নম্রতা, এই অবস্থা আমার ভালো লাগছে না। আর তুমি কিরকম দিদি, তুমি ওকে দোষারোপ করছো। ছে। দেখ মা, তুই চল, নে বস এখানে, শান্ত হ। হ্যাঁ দেখ শোনা, আমি বুঝি যবে থেকে তোর সাথে ওই ঘটনা ঘটেছে তোর কোনো দিকে কোনো খেয়াল নেই।
না নিজের দিকে নজর দিচ্ছিস না অন্য কোনো দিকে। আমি জানি রে মা, তুই এমন কোনো কাজ করবি না যাতে সম্পর্ক খারাপ হয়, কিন্তু মা তুই নিজেই ভাব, নূর কেন করবে এমনটা? হ্যাঁ কাকিমা, একটু জিজ্ঞেস করো তোমার প্রিয় নম্রতাকে। ও যে কথাগুলো বলছে ওর কাছে কোনো প্রমাণ আছে এগুলো নূরই করেছে? উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। হয়তো তোমরা ঠিকই বলছো, কোনো প্রমাণ নেই আমার কাছে। দেখ মা, এটা তো একদম ঠিক না। এভাবে প্রমাণ ছাড়া তুই বোনের উপর দোষারোপ করছিস, এভাবে তো সম্পর্ক খারাপ হবে। আমি তো শুধু নামেই ওর বোন, ওর যত সম্পর্ক তো শুধু ঈশান আর মল্লিকার সাথে। আমি তো ওর শত্রু। ওই মল্লিকা যে আমার সম্পর্ক নিখিলের সাথে ভাঙতে চায়, সে ওর বন্ধু। সেলিম, আমি না নে মার আমায়, মার মার নম্রতা দাঁড়া, নম্রতার সঙ্গে নিয়ে আয়। কি করছিসটা কি তুই? বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি? আর্টিকেল আমার ল্যাপটপে ছিল, পোস্ট হলো। যদি নূর না করে থাকে তাহলে কে করলো? নম্রতার কাছে কোনো প্রমাণ নেই। আমাকে কিছু একটা করতে হবে ওর সন্দেহ দূর করার জন্যে। নম্রতা, তুই নিজের ল্যাপটপ সব জায়গায় নিয়ে যাস, তাই না? কলেজেও নিয়ে যাস। হয়তো তোর কোনো কলিগ, তুই তো সিমলাও গেছিলি, নিজের ল্যাপটপটা নিয়ে গেছিলি। হয়তো তোর ওই কলিগ যার থেকে তুই হেল্প নিচ্ছিলি, সেই এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। অদিত, কিন্তু ও এটা কেন করবে? আমি এরকম করতেই পারি না নম্রতা। নূর, একটু চুপ করে থাক না। দেখতে পাচ্ছিস না ওর অবস্থা? বুঝতে পারছিস তো? না দিদা, আমি ওর এই অবস্থার জন্য দায়ী নই। তাহলে আমি কেন ভোগ করব? কিন্তু একটু বোঝার চেষ্টা। না দিদা, ব্যাস এবার যতদিন না আমার বিয়ে হচ্ছে, আমি নম্রতার সাথে এক ঘরে থাকতে পারবো না। নম্রতা, তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আন্তর্জাতিক ফ্লাইট নম্বর CA11IXC টরন্টো কানাডা থেকে চণ্ডীগড়ে অবতরণ করল। ফ্লাইট নম্বর XW11TC চণ্ডীগড় থেকে দুবাই যাওয়ার জন্য তৈরি। তোমার একটাই স্বপ্ন কানাডা, তোমার এই স্বপ্ন আমি পূরণ করব। পুরো 16টা বছর পর জ্যাসমিন আবার চলে এসেছে এই শহরের হাওয়ায় নিঃশ্বাস নিতে, যাকে দেখে আই থিঙ্ক অলমোস্ট সবার শ্বাসরোধ হয়ে যাবে। আমি আরো একবার সবাইকে প্রমাণ করে দেব যে প্রত্যেকে আমার মুঠোর মধ্যে আছে, আর স্পেশালি আমার মেয়ের বিয়েতে আমি নিজে তো নাচবই, কিন্তু তার থেকে অনেক বেশি নাচাবো অন্যদের। বেচারি আমাকে অপবাদ দিতে এসেছিল, তাও আবার কোনো প্রমাণ ছাড়াই।
মানছে আমি ওর চেয়ে ছোট, কিন্তু ফুল প্রুফ কাজ কিভাবে করতে হয় সেটা টিউশন নম্রতা তোকে আমার থেকে নিতে হবে। এবার সবাই যখন এই ফটোজ দেখবে তখন এটা কেন বলবে না যে তোর আর তোর বেস্ট ফ্রেন্ডের হবু বরের মধ্যে কিছুই চলছে না। যে আগুনটা তুই জ্বালিয়েছিস সেটাকে দাবানল আমি বানাবো। তোর আর ঈশানের ব্রেকআপ অনেকবার হতে গিয়েও হয়নি, কিন্তু এবার তোদের ব্রেকআপ হবেই। তার জন্য আমার ফুল প্রুফ প্ল্যান করা আছে, সব ব্যবস্থা হয়ে গেছে। তোকে আর ঈশানকে আমি কোনোভাবেই এক হতে দেব না। ষোলোটা বছর পেরিয়ে গেল। 16 বছরে জ্যাসমিন কোথা থেকে কোথায় পৌঁছে গেল, কিন্তু এই গ্রাম এখনো একই আছে, ঠিক তনুর মতো জেদি। জেদি হলে হোক, আমার কি। আর এমনিতেও আমি তো এখন কানাডা, ও সরি, আমি তো এখন কানাডার বাসিন্দা হয়ে গেছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাত্র 6 বছর, মাত্র 6 বছর তুমি আমাকে তোমার সাথে রেখেছিলে, আর ওই 6 বছরে তুমি আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছো। চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়, আর এই ফর্মুলাটা প্রত্যেকবার কাজে লাগে। কোনো কিছু না চেয়ে, কোনো কিছু না বলে আমার কাছে সব কিছু চলে আসে। সেটা নিখিলের মতো ছেলের সাথে সম্বন্ধ হোক বা নম্রতার সর্বনাশ। গাড়িটা দাঁড় করাও। গাড়িটা থামাও। চলো। গাড়িটা দাঁড় করাও। চলে যা এখান থেকে। আজ থেকে তোর সঙ্গে এই বাড়ির সাথে, এই পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি সামান্য লজ্জা শরীরে থাকে তোর, তাহলে আর কোনোদিন ফিরে আসবি না এই বাড়িতে। চলো। তুই তো সিমলাতেও গেছিলি, নিজের ল্যাপটপটা নিয়ে গিয়েছিলি। কে বলতে পারে তোর ওই কলিগ, তুই যার সাহায্য নিচ্ছিলি, সেই হয়তো এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। আরে দেখে হাঁটুন। এই তো নম্রতা।
সরি, আই এম ভেরি সরি। আস্তে না আস্তেই কার দর্শন হলো দেখো। যাই হোক, আমার জন্য ঠিকই আছে, কারণ এই তো আমার মেইন টার্গেট। এই নম্রতার হাত থেকেই তো আমার নূরকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওকেও ডেকেছেন তো আপনি? হ্যাঁ, আমি জানি যে ও আমার সাথে কথাও বলতে চায় না, কিন্তু দুটো বিয়ে তো একই মণ্ডপে হচ্ছে, তাই ওর সাথে একবার কথা বলে নেওয়াটা প্রয়োজন। নমস্কার আঙ্কেল। নমস্কার, এসো বসো বসো। মঙ্গল হোক বাবা। অদিত, কেমন আছো? তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেবো? কখনো না। দেখো বাবা, যে বিপর্যয় ঘটে গেল তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কি বা করা যাবে, দায়িত্ব পালন তো করতেই হবে। সেই জন্য আমি নূরের দাদুকে এখানে ডেকেছি বিয়ের বিষয়ে আলোচনা করার জন্যে। দেখো ঈশান বাবা, একটা ছেলে মেয়ের কাছে বিয়েটা একটা শুভ মুহূর্ত, দুজনে নতুন জীবন শুরু করতে চায়। আর যদি এই শুরুটা খুব ভালো পরিবেশে আনন্দ সহকারে হলে ভালো হয়। সেই জন্যই আমার মনে হয় দুটো পরিবারের মধ্যে বিয়ের আগেই খোলাখুলি আলোচনা করে নেওয়া উচিত, যাতে কারোর মনে পরবর্তীকালে কোনো দ্বিধা না থাকে। নূরের বিয়েতে নম্রতা আসবে না, এটা তো হওয়া উচিত নয়। কেন শুনলি না আমাদের কথা? তুই এই মেয়েটাকে ভরসা করতে পারলি, কিন্তু নিজের মাকে ভরসা করতে পারলি না। আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কথা বলার আছে, খুব আর্জেন্ট। এক্সকিউজ মি। দুটো বিয়ে একই মণ্ডপে হতে চলেছে, সেই জন্যই আমার মনে হচ্ছে যে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে যায়। সেই জন্যই আমি জানতে চাই যে দুটো বিয়ে একই মণ্ডপে হবে নাকি আলাদা আলাদা। কি হলো নম্রতা, তুমি আমাকে বারবার ফোন করছো, তুমি জানো না আমি এসব তুমি করেছো না? কি? ওই আর্টিকেলটা তুমি পোস্ট করেছো না অদিত? হোয়াট? ওই দিন রাতে হোটেলে তুমি আমার সাথে ছিলে, আমার ল্যাপটপ খোলা ছিল, আর আমার ভালোভাবে মনে আছে আমি চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলাম। আর যদি তুমি না করে থাকো, তাহলে কে করলো এই আর্টিকেলটা আরে আউট পোস্ট? অফ ইওর মাইন্ড, ওই আর্টিকেল আমি কেন পোস্ট করব? আমি ওটাকে নিজে পোস্টপোন করার জন্য তোমার সঙ্গে সিমলা গিয়েছিলাম। দিস ইজ আনবিলিভেবল নম্রতা, তোমার কাছে এটা আশা করিনি হাউ সেলফিশ ইউ আর। আমি মল্লিকাকে মিথ্যে কথা বলে তোমাকে হেল্প করার জন্য তোমার সঙ্গে সিমলা গিয়েছিলাম, তাও মল্লিকাকে মিথ্যে কথা বলে, আর তুমি আমাকেই ব্লেম করছো। নম্রতা, আমি তোমার সাহায্য মল্লিকার ওর ফ্যামিলির জন্যই করেছি, কারণ না তুমি ওনাদের সমস্যায় দেখতে চাও, আর না আমি দেখতে পাচ্ছি ঈশানও তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। আমি জানি তোমার মাথার ঠিক নেই, তার মানে এই নয় তুমি যা খুশি তাই বলবে আমাকে। এখন কারোর থাকায় বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির খুশি, মল্লিকার বিয়ে। বাবাকে তো হারিয়ে ফেললাম, আমার কাছে হারানোর কিছু বাকি নেই। ওনার শেষ ইচ্ছেগুলো আমি পূরণ করতে চাই। উনি চেয়েছিলেন এই বিয়েটা ধুমধাম করে হোক, যেরকম উনি ঠিক করেছিলেন ওই একই তারিখে একই জায়গায় বিয়েটা ওইভাবেই হবে। আর রইল কারোর থাকার কথা, কারোর থাকা বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য সবাই সমান। নমস্কার। নমস্কার।
জানি তোমার মাথার ঠিক নেই, কি সব বলছো কি তুমি? জানি তোমার মাথার ঠিক নেই, কি সব বলছো কি তুমি? আমি যে কোনোভাবে মল্লিকার ঈশানকে বিশ্বাস করাতে চাই যে এই আর্টিকেলটা আমি পোস্ট করিনি। অদিত, আমাকে ভুল ভেবো না, আমি খুব সমস্যার মধ্যে আছি। তুমি কি ঈশান আর মল্লিকার সাথে কথা বলতে পারবে যে যে ওই ওয়েট 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 তো তুমি এটা বলতে চাইছো যে তুমি সত্যি বলছো? এটা প্রমাণ করার জন্য বলবো সেই রাতে সিমলাতে আমি তোমার সঙ্গে হোটেলে ছিলাম? মানে আমি উইটনেস যে তুমি সত্যি বলছো তুমি এরকমটা কিছুই করনি? আরে ক্রেজি নম্রতা। ভাগ্য ভালো যে ও কিছু দেখেনি, না হলে জানি না ও কি করতো। নম্রতা, তুমি প্লিজ যাও এখান থেকে। ঈশান এখানে কি করছিল? আমার ড্যাড ওকে ডেকেছিল বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। তোমার দাদু ভিতরে বসে আছেন। নম্রতা দেখো, এই নিয়ে তুমি আর কোনো ডিসকাস করো না প্লিজ। আর তুমি আমার সঙ্গে দেখা করতেও চেও না। নম্রতা একটু সময় দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এখনকার মতো প্লিজ যাও এখান থেকে। আই এম সরি, আই এম ভেরি সরি। আমি সত্যিই জানতাম না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি কাজটা যে করেছে, আমি ছাড়বো না তাকে, আমি তাকে খুঁজে বের করবই। যাক, তাহলে আমরা নিশ্চিন্ত হলাম। তাছাড়া অদিত তো আছে, বাকিটা সামলে নেবে। বসো বাবা। স্যার, এটা খুবই আর্জেন্ট। যাও। বিয়ের প্রস্তুতি তো জোর কদমে শুরু করে দিয়েছেন রুদ্রবাবু। এই সময় মিষ্টি মুখ করার জন্য গুড়ের রসগোল্লা আর ক্যানাডার চকলেটের কম্বিনেশনটা কেমন হবে বলুন তো? ম্যাডাম তাহলে এখানে এসেছেন? আমি 16 বছর পরে আবার ফিরে এসেছি। আর তাছাড়া এখন তো আমার মেয়ে নূরের বিয়ে, আমাকে তো আসতেই হতো, তাই না? আরে দারুণ ব্যাপার। আজ তো দেখছি মা সব আমার ফেভারিট রান্না করেছে। গোলাপ জামুন, পনিরের তরকারি, আলু মটর উইথ আলুর পরোটা। থ্যাংক ইউ মা। আরে কি রে সতী, আজ দেখছি নূরের পছন্দের রান্না করছিস। ঘুগনি, পনিরের তরকারি, পরোটা। হ্যাঁ হ্যাঁ মা, এখন কাকিমা ভালো মন্দ রান্না করে খাইয়ে নিক যতদিন আছে। আর কদিন পরে তো আমাদের নূর এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুই কি জানিস তোর কাকিমা নম্রতার জন্য পান্তুয়া বানিয়েছে? ঠিক বলেছ দিদি। তবে যা খুশি বলো, নম্রতা খুব অশান্তিতে আছে। ওর মনটা একেবারে ভেঙে গেছে, ছোটবেলার বন্ধুত্বও ভেঙে গেল। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। হ্যালো। হ্যাঁ মাম, আমি ওষুধগুলো নিয়ে নিয়েছি। আর যদি আরো কিছু তোমার লাগে তাহলে বলে দাও, আমি মার্কেটেই আছি। মল্লিকা, মল্লিকা প্লিজ আমার কথা শোন। যা এখান থেকে। কি করছিস তুই এখানে? মল্লিকা প্লিজ আমার কথাটা তো শুনে যা। আমি বললাম না চলে যা এখান থেকে। আমি কোথাও যাব না, তোকে আমার কথা শুনতেই হবে। কি শোনাতে চাস তুই? হ্যাঁ, আছেটা কি আর শোনার মতো? সব শুনে নিয়েছি, সব দেখা হয়ে গেছে। অনেক বড় জার্নালিস্ট হয়ে গেছিস তুই। হ্যাঁ, এটা ঠিক কথা যে তোর সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার চক্করে কারোর ড্যাড। মল্লিকা
এরকম নয়। তুই আমায় ভুল বুঝছিস, সবাই আমায় ভুল বুঝছে। তোরা আমার কথাটা তো শোন, আমি কিচ্ছু করিনি। আমি তোর একটাও কথা শুনতে চাই না। তুই দয়া করে এখান থেকে চলে যা। মল্লিকা 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 প্লিজ এরকম করিস না প্লিজ। আমাকে ছেড়ে দে বলছি। মল্লিকা তোকে আমাদের বন্ধুত্বের দিব্যি। নম্রতা, আমি ছাড়বো না। নম্রতা ছেড়ে দে। তোকে বন্ধুত্বের দিব্যি মল্লিকা। আমরা আর বন্ধু নই মিস নম্রতা, আমরা বন্ধু নই। কিন্তু একটা সময় তো ছিলাম। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাদের দুজনের এই বন্ধুত্বের উপর গর্ব ছিল। আজকে তোকে সেই বন্ধুত্বের দিব্যি। সারাটা দিন আমরা একসাথে কাটাতাম, তবুও স্লিপ ওভার করার অজুহাত খুঁজতাম। আজকে তোকে সেই সবের দিব্যি। তুই জানলা টপকে আমার রুমে আসতিস শুধুমাত্র আমায় বার্থডে উইশ করার জন্যে। মল্লিকা তুই এখানে? আমি তো তোর বার্থডে সেলিব্রেট করতে এসেছি। আমার জন্য তোর সেই ইমোশনস গুলোর, ওই ফিলিংস গুলোর দিব্যি তোকে। শুধু 10 মিনিট চাইছি তোর থেকে, মাত্র 10 মিনিট। আজ পর্যন্ত যতটা সময় কাটিয়েছি একসাথে, যতটা হেসেছি, যতটা কেঁদেছি, যত সুখ দুঃখের গল্প করেছি, সেই সব একদিকে, আর এই 10 মিনিট আরেকদিকে। এতটুকু তো করতে পারবি আমার জন্য বল? এরপর আমি কখনো তোর সামনে আসবো না, তুই আমায় কোনোদিন দেখতে পাবি না, কোনোদিন তোকে বিরক্ত করব না। শুধু একবার একবার আমার কথা শুনে নে মল্লিকা প্লিজ। মল্লিকার সাথে বিয়ের অনেক শুভেচ্ছা অদিত। কি ব্যাপার, আমাকে দেখার পর থেকে আপনাদের মুখ দুটো এরকম শুকিয়ে গেছে কেন? দেখে তো খুশি মনে হচ্ছে না আপনাদের। আরে কানাডা থেকে জ্যাজ এসেছে, আপনাদের ট্রাবল শুটার, দ্য ফান্ড রেজার। কি ব্যাপার? না, শুধু আমরা একটু কনফিউজড। আমাদের মনে হয়েছিল আপনি এটা চান না যে কেউ আপনাকে এখানে চিনতে পারুক। তুমি একদম ঠিক ভেবেছো অদিত, আমি এরকমটা একদম চাই না। কিন্তু এমন কোনো জিনিস যেটা আমার আনন্দে বাধা দিতে পারে, সেটা তো আমি কোনোভাবেই চাই না। আসলে কি বলতো, কানাডাতে হোয়াইট গাউন ওয়েডিং অ্যাটেন্ড করে করে আমি ভীষণ বোর হয়ে গেছি, আর বিয়ের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে আমার। তাই তো আমি এখানে এসেছি এই বিয়েটাকে অ্যাটেন্ড করতে, যেখানে নাচ গান, ধুমধাম, গায়ে হলুদ, মেহেন্দি, মস্তি সব কিছু থাকবে। এই সব কিছুর ব্যাপারে ভাবলেই না আমার মনের ভেতর কারেন্ট লাগে, জানো? সেই জন্যই তো এসেছি ইনভাইট করতে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু ফাংশনে আপনি সবার সামনে। আরে বাবা অদিত মাই ডিয়ার, তুমি তো এখনো জ্যাজকে ভালো করে চিনতেই পারলে না। আমি কখন, কাকে, কোথায়, কিভাবে দেখা দেব না, সেটা আমার ওরা নিজে নিজেই ডিসাইড করে নেয়। আমি না কখনো এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করিনি, আর তোমাকেও আমি সাজেস্ট করব যে তুমিও টেনশন নিও না। তবে একসাথে দুটো ধামাকা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মল্লিকা ওয়েডস অদিত, নূর ওয়েডস নিক। আপনারা দুজন নিখিলকে কেন নিয়ে এলেন না? আরে ওকে তো নিয়ে আসা উচিত ছিল। না ও আমাকে কখনো দেখেছে, না আমি ওকে দেখেছি। আচ্ছা, কোনো ব্যাপার না। আচ্ছা, এই নূর সেই তো যে নম্রতার ফ্যামিলি থেকে বিলং করে? হ্যাঁ, নূর নম্রতার ছোট বোন। আর নম্রতা সে যার জন্য ওই মিস্টার রণধীরকে সুইসাইড করতে হলো।
জাস্ট গেট লস্ট। আই হেট ইউ। মাম্মা, বাবা, তোমরা সবসময় বলতে না যে সত্যিকারের বন্ধুত্ব কোনোদিন ভাঙে না, তাতে কোনোদিন ভুল বোঝাবুঝি হয় না। আজ আমি মল্লিকাকে সব সত্যিটা বলে দিয়েছি, শুধু এখন ও আমার কথায় বিশ্বাস করুক। আর সঙ্গে ঈশানও। যদি আমি একবার জানতে পারি যে কে সে, যে এই আর্টিকেলটা পোস্ট করেছে, কার জন্য আমরা সবাই এত সাফার করছি, কার জন্য আমি ঈশানের থেকে এতটা দূরে, ঈশান, এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতার বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ অবশ্যই হবে। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? বুদ্ধির লোভ পেয়েছে তোর? দাদা, আমার কথা শোন, বস। দেখ, আমি চাই না নম্রতা আমাদের জীবন থেকে চলে যাক। তোর চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুই এখনো ভুলতে পারিসনি ওকে। আমি শুধু আমার বাবার মৃত্যুটা ভুলতে পারছি না, আমি সেটারই শোক পালন করছি। দাদা, শুধু ড্যাডের মৃত্যুর নয়, নিজের ভালোবাসার মৃত্যুরও শোক পালন করছিস। নম্রতাকে ভরসা করেছিস বলে কষ্ট পাচ্ছিস, কিন্তু তুই নিজেই বল, নিজের মনকে জিজ্ঞেস কর, তোর মনে হয় নম্রতা এরকমটা করতে পারে? করতে পারে। দাদা, এটা তুই বলছিস না, মাথা ঠান্ডা করে ভাব। কারণ আমার মনে হয় না যে ও এটা করতে পারে, বরং আমার তো এটা মনে হচ্ছে যে ওর সাথেই কেউ এই নোংরা খেলাটা খেলেছে। আরে ওর তো নিজেরই এটা ভেবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটাকে যে এই আর্টিকেলটা পোস্ট করেছে। ওর নিজের অবস্থায় এতটা খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই নিজেই বল, যদি এই সবটা সত্যি হয় তাহলে শুধু আমাদের সঙ্গে নয়, ওর সাথেও খারাপ হয়েছে, তাই না? মল্লিকা, 1 মিনিট। আমি নম্রতার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না, বিরক্ত করিস না। দাদা, দাদা, দাদা শোন, নম্রতা তোর ভালোবাসা, শুনছিস আমার কথা? তুই এখনো ভালোবাসিস ওকে। দেখ, তুই নিজে মিথ্যে বলতে পারিস, কিন্তু তোর চোখ নয়। চোখের ভুল হতেই পারে, কিন্তু মনের না। আমার মন এটাই বলে এই সব কিছু নম্রতাই করেছে। দাদা, মল্লিকা, আর আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। কিন্তু দাদা, কি করে বলবো তোকে? আমি আর কাউকে হারাতে চাই না। অলরেডি ড্যাড চলে গেছে, আর আমার বেস্ট ফ্রেন্ডটা যদি চলে যায়, তোকে তোর ভালোবাসা হারাতে দেব না দাদা। মা, কাঁদছিস কেন রে তুই? দে, আয় বস। না রে মা, একদম কাঁদবি না, তুই তো খুব ভালো মেয়ে রে, তাহলে কাঁদছিস কেন? এক এক করে আমার সব সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে, কিছু নিজের থেকে হচ্ছে আর কিছু আমার জন্য হচ্ছে। কে জানে নূর
নূরকে আজকে আমি কি কি বলে দিয়েছি, কিন্তু দাদু আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না, আর সবাইকে ব্লেম করে যাচ্ছি আমি। দাদু আমায় জানতেই হবে যে কে এই আর্টিকেলটা পোস্ট করেছিল, যার জন্য আমরা এত সাফার করছি, যার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না, আর আমি ঠিক খুঁজে বের করবো এটা কে করেছে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। দেখ, কেঁদে তো কোনো লাভ হবে না, আর আমি নিজেও তো চাই তোর মাথার উপর চাপানো মিথ্যের বোঝাটা সেটা যেন চিরকালের মতো নেমে যায়। যেটা তুই করিসনি তার শাস্তি কেন তুই পাবি? দাদু, এইটা আমার একার লড়াই, আর আমি এটা একাই লড়বো। তাই যদি তুমি কিছু মনে না করো, তাহলে নূরের বিয়ের প্রস্তুতিতে আমি থাকবো, কিন্তু আমি ওর বিয়েতে যেতে পারবো না। আমি চাই না যে আমার জন্য ওর বিয়েতে কোনো বাধা আসুক। এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, বোকার মতো কথা। মা এমনটা বলে না। আচ্ছা, তুই ভাবছিস যে তুই একটা ভুল করেছিস, তাহলে নূরকে গিয়ে সরি বলে দে, ব্যাস সব মিটে গেল। চল এবার হেসে দেখা তো মা, হাস হাস। এই তো। এক্সকিউজ মি। শিওর। দাদা বাইরে আয় না। তুই বাইরে কি করছিস? ইটস ওকে দাদা, আমি জানি তুই খুব ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছিস। নম্রতা বলেছে আমাকে, কিন্তু একটা কথা বল, আমার বিয়ের থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? আর দাদা, বিয়েটা কিন্তু তোরও। কি প্রয়োজনে ফোন করেছিস বল? দাদা 2 মিনিটের জন্য বাইরে আয়, তোর অটোগ্রাফ নেব। এক্সকিউজ মি, আই জাস্ট কাম ব্যাক। নূর, আই এম সরি, আমায় ক্ষমা করে দিস। তুই তো জানিস আমার অবস্থাটা কি হয়েছে যদি আমি তোকে কিছু বলেও থাকি। আমি জানি আমি যা করেছি ভুল করেছি, তাই তো ক্ষমা চাইছি। ক্ষমা করে দে প্লিজ। দিদি হই না তোর, এইটুকু তো তুই করতেই পারিস। নম্রতা, তুই অধিকার দেখাচ্ছিস নাকি দিদি হওয়ার সুযোগ নিচ্ছিস? যদি অন্য যে কেউ আমার সাথে এরকম খারাপভাবে কথা বলতো, আমি সারা জীবন তার মুখ দেখতাম না। এত বড় অপবাদ তুই নিজের বোনকে কি করে দিতে পারলি? তুই তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিলি। জানি, তাই তো সরি বলছি, ক্ষমা করে দে। ছাড় না নূর, ও তো তোর বোন, তোর কাছে ক্ষমা চাইছে, তুই ক্ষমা করে দে। ওরে মা, তোর এবার বিয়ে হতে চলেছে, হৃদয়টা বড় কর, নে ক্ষমা করে দে। ঠিক আছে নূর, ওকে ক্ষমা করে দাও, ছাড়ো, ভুলে যাও আগে যা কিছু হয়েছে। আর এমনিতেও তোমার আর নিখিলের বিয়ের গাঁটবন্ধন তো ওকেই করতে হবে। নাও ঠিক আছে, ক্ষমা করে দাও। চলো 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 চলো। দুবনের মিল হয়ে গেল, বারে বা ঝগড়া মিটলো, বারে বা হাসি ফুটলো, বারে বা। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আমি শুধু একটা শর্তেই ক্ষমা করব। এইগুলো হলো সব কটা ডিজাইনার লেহেঙ্গা, যেগুলো আমি নিজের জন্য নিয়েছি। এগুলোর মধ্যে কোনো একটা তুই নিজের জন্য সিলেক্ট করে নে। সেটা তো তুই না বললেও আমি নিয়ে নিতাম। সব কটা নেই, শুধু একটা। আমার একটাও চাই না, শুধু তুই খুশি থাক। আরে ড্রেসগুলো তো দেখা। আয় না, আয় আয় আয়, দেখ যেটা ইচ্ছা সেটা সিলেক্ট কর। কি ভাবছিস? আমাদের বিয়ের ব্যাপারে ভাবছি। বিয়ের মণ্ডপে তুই কিভাবে সুন্দর করে সেজে আসবি, কিভাবে আমি বর সেজে বসে থাকবো, আর তুই আমার কাছে এসে বলবি, এই শুনছো, বিয়েটা করে নি। এই পিঙ্কটা।
আমি জানি পিঙ্ক ঈশানের ফেভারিট কালার, আর তুই ওর পছন্দের কালারের লেহেঙ্গা পরে ওকে দেখাতে চাস, কিন্তু এটা তো তখনই হবে যখন এটা আমি হতে দেব। তোকে তো আমি আমার কার্ড দিয়েছিলাম। এ তো কবে শেষ করে ফেলেছি। কি বলছিস ভাই তুই নিখিল? আরে সেসব ছাড় না, সাইন কর না তুই চেকে। ডিজাইনারকে টাকা দিতে হবে আমার। নূরের জন্য সুপার একটা ড্রেস বানিয়েছি আমি, সাইন কর না তাড়াতাড়ি। কি দাদা, 1-2 লাখের জন্য নিজের সময় নষ্ট করিস, আমারটাও করিস। 1-2 কোটি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস না, তারপর তুইও ফ্রি আমিও ফ্রি। আর তোর ড্যাড আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে তোকে সিগনেটারি বানিয়েছে। কারণ তোর খালি মাথা পুরো অ্যাকাউন্টটাকে খালি না করে দেয়। দেখ তুই কিন্তু আজকাল খুব বেশি খরচা করতে শুরু করেছিস। থ্যাংক ইউ সো মাচ দাদা, লাভ ইউ। হোয়াট? এই নিখিল অদিতের থেকে টাকা চায়? এ তো নিজের চেকটাও নিজে সাইন করতে পারে না। আমার তো মনে হচ্ছে অদিতি এই সব কিছুর হর্তাকর্তা, নিখিলের হাতে কিচ্ছু নেই। নো সোনা, তুই ঠিক ডিসিশন নিয়েছিস তো রে?